নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। ভোটের ক্যারাভান নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কেন্দ্রে কেন্দ্রে এবং আজকে আমরা এসে পৌঁছেছি রাজারহাট নিউ টাউনে। আমাদের শহর আরে বহরে বাড়ছে, যত দিন যাচ্ছে ততই প্রসারিত হচ্ছে এই জনপদ, নতুন নতুন বহুতল মাথাচাড়া দিচ্ছে। আমরা যদি দেখি যে গত শতকের শেষ দিকে এই নতুন উপনগরী তার সূচনা হয়, তারপর গত সিকি শতক ধরে ক্রমশই আরো তার ব্যাপ্তি লাভ করেছে এই রাজারহাট এবং তার সংলগ্ন যে সমস্ত এলাকা। আর আজকে আমরা চলে এসেছি রাজারহাট নিউ টাউনের আকন্দ কেশরীতে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন একদম ডান দিকে কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, প্রদীপ্ত মুখার্জি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে ওফেলিয়া সিনহা এবং সপ্তর্ষি দেব সিপিআইএম এর পক্ষ থেকে। সবাইকে স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন দলের সমর্থকরা, যাদের কথাও আমরা শুনবো এবং যাদের যে প্রশ্ন রয়েছে এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে তাদের বক্তব্য আমরা শুনবো এবং তার উত্তর জানার চেষ্টা করব। আমি প্রথমে প্রদীপ্তকে দিয়েই শুরু করি। যে প্রদীপ্ত, আমরা গত বেশ কয়েকটা নির্বাচনে, বিশেষ করে যদি আমরা 2024-এর লোকসভা নির্বাচনের যে পরিসংখ্যান সেটা দেখি, যেটা তোমাদের জন্য একটা চিন্তার, যে শহরাঞ্চলে সেখানে একটা বড় অংশের ভোটার তোমাদের থেকে মুখ ফিরিয়েছেন এরকম ইঙ্গিত পাওয়া গেছে। এই রাজারহাট নিউ টাউন সংলগ্ন বিধাননগর যদি আমরা দেখি, এখানেও খুব বেশি ব্যবধান তোমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নেই। এই জায়গাগুলো কতটা তোমাদের ভাবাচ্ছে? দিদি, যদি 2019 আর 2024-এর রাজারহাট নিউ টাউনের ব্যবধান, যেটা বারাসাত লোকসভার আন্ডারে আসে, তার তুলনা করো, তাহলে 2019-এ 6,48,000 ভোট কাকলি দেবী পেয়েছিলেন 2019 সালে, এবং সেটা 2024 সালে 6,90,000 হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিজেপিরও ভোট বেড়েছিল, কিন্তু কমেছিল বামপন্থীদের ভোট। সমস্যাটা ক্রমান্বয়ে বাড়ছে। প্রত্যেকটা ভোটে 2011-র পর থেকে 2024 অব্দি প্রত্যেকটা ভোটে তৃণমূলের ভোট শেয়ার বেড়েছে। বিজেপি 2016-র পর থেকে বেড়েছে। আর যে বামপন্থীরা এই রাজারহাট নিউ টাউন তৈরি করার কারিগর হিসেবে নিজেদের দেখেন, তারা কখনো সিপিআইএম, কখনো আইএসএফ এর সঙ্গে জোট করে, কখনো আবার ওই চাকতে গিয়ে নির্দিষ্ট কোনো দলকে যে আমি একটু বেছে নিয়েছিলাম, বা কখনো কলার খোসা ছুঁড়ে ফেলে বোঝার চেষ্টা যখন করছে, তখন দেখছে তাদের ভোটটা কমছে। কিন্তু সেই ভোট শেয়ারটা তাহলে যাচ্ছে কোথায়? তাহলে স্বাভাবিকভাবে যখন বিজেপির ভোট শেয়ারটা বাড়ছে, এটা খুব নিশ্চিত যে ওই ভোট শেয়ারটা চলে যাচ্ছে সুইচ করে বিজেপির দিকে। তাহলে প্রবলেমটা সিপিআইএম, প্রবলেমটা অন্যদের, তৃণমূলের নয়। কারণ তৃণমূল যে কাজটা করে সেটা জনগণ কেন্দ্রিক, সেটা মানব কল্যাণের, এবং সেটা অবশ্যই মানুষের সঙ্গে থেকে। সেক্ষেত্রে যদি কোনো অভাব অভিযোগের প্রসঙ্গ আছে, সেখানে আমরা সোজা সাপটা উত্তর দিই, আমরা উল্টে কাউকে আক্রমণ করি না। এই শোটাও চলাকালীন দেখবেন আমরা উত্তর দিয়ে যাবো সারাক্ষণ, শুধু আক্রমণ করব না। এইটা তো একটা সাংসদ অঞ্চল, ছেড়ে দাও, 12টা আরো সাংসদ অঞ্চল আছে, যে সাংসদ অঞ্চলে বিজেপি আছে। আগে 19টা বা 18টা জিতেছিল। একটা শ্বেতপত্র প্রকাশ করুক তো, যে আমি 5 কোটি টাকা প্রতি বছর পেয়েছি, সেই 5 কোটি টাকায় আমি এই কাজটা করে দিয়েছি। সেই উদাহরণ যদি বিজেপি দেখিয়ে দিতে পারে পশ্চিমবঙ্গের জন্য। কিন্তু তুমি যখন এয়ারপোর্ট থেকে আসবে, তখন দেখবে বড় বড় মোদিজির ছবি আছে, সেখানে বলছে বিকশিত বাংলা, বিকশিত ভারত, এত উপকার করেছি। আর এখানে রাজারহাট অঞ্চলে যত লোক আছেন, তাদেরকে ডেকে বলো আমি মোদিজির এই প্রকল্প থেকে এই উপকারটা পেয়েছি, আমি রেলে চাকরি পেয়েছি, আমি এরোপ্লেনের এয়ারপোর্ট অথরিটিতে চাকরি পেয়েছি, আমি সাইতে চাকরি পেয়েছি, আমি হেলে চাকরি পেয়েছি, আমি ভেলে চাকরি পেয়েছি। কিন্তু ওরা অভিযোগ করবে চাকরি দেয় না তৃণমূল, ওরা অভিযোগ করবে অমুক চোর তৃণমূল। কিন্তু উত্তরপ্রদেশে বই বিক্রি হয়ে যাচ্ছে লটে লটে, প্রাইমারি শিক্ষার বই লটে লটে বিক্রি হয়ে যাচ্ছে। আমরা আজকে অন্তত একটু এই রাজারহাটের কনটেক্সটে ভ্রমণ করি, উত্তরপ্রদেশ ভ্রমণ আমরা অন্য। আমি শুধু এটা বলতে চাইছি, যেহেতু সংসদ এলাকা নিয়ে তুমি কথা বললে, আর সংসদ তো ভারতের সংসদ, হাজার হাজার কোটি টাকা দিয়ে নতুন করে তৈরি হয়েছে। আমি গোটা সংসদ এলাকা নিয়ে কথা বলিনি, আমি রাজারহাট নিউ টাউন নির্দিষ্টভাবে, রাজারহাট নিউ টাউনের গোপালপুর এবং বিধাননগর। যদি বিধাননগর এবং রাজারহাট গোপালপুর বলো, অবশ্যই বিধাননগরে আমরা পিছিয়ে ছিলাম, এবং তার উত্তর জনগণ দিয়ে দিয়েছে তৃণমূলকে। যা যা ভুল আছে শুধরে যাবে, শুধরাতে হবে, আমরা বাধ্য, আমরা দায়বদ্ধ দল। কিন্তু ওই সিপিএম, ওই বিজেপি যারা সো কল্ড এগিয়ে আছে,
তারা বিধাননগরের মানুষের জন্য কি করলেন সেই উদাহরণগুলো দিক, আর আমরা কি করেছি সেই তুল্য মূল্য বিচারক জনগণের সামনে আমি বিচারক। ওফেলিয়ার কাছে আসি। ওফেলিয়া, এই রাজারহাট নিউ টাউনে কতটা আপনাদের আশা আপনারা দেখছেন? নমস্কার, শুভ সন্ধ্যা। আমার পূর্ববর্তী বক্তা অনেক কিছু বললেন। রাজারহাট নিউ টাউনে আমরা অবশ্যই সামনের বিধানসভা নির্বাচনে জয়ী হবই। কারণ এবার দেখাই কেন জয়ী হব। রাজারহাট নিউ টাউন ছবি সবাই দেখেছেন, এ ছবি বড় পরিচিত। দেখুন তো, তালা বন্ধ ঘরের দরজাগুলো এবার দেখাই। দেখুন, ঠিক আমাদের নিউ টাউনের ইকো পার্ক সংলগ্ন যে 6 নম্বর গেট, তার কাছে ছবি দেখালাম। এখনো তো বাকি রয়েছে, দেখবেন নাকি? দেখিয়ে দি। মিঠু কলোনি, বর্তমানে নাম মাসুদ কলোনি। ছবি সবাই দেখেছেন, তাই না? ছবি কেন দেখালাম জানেন? যে ভোটের পার্থক্য রয়েছে, তারা কিন্তু সবাই ঘরে তালা চাবি লাগিয়ে দিয়ে চলে গেছে। অতএব তাদের ভোট ব্যাংকেও তালা চাবি পড়ে গেছে। এইবার যদি বলেন উন্নয়ন, উনি বিধাননগরের উন্নয়ন দেখাচ্ছিলেন। আসার পরে 11-র পরে আমি মনে করিয়ে দিই, যারা বিধাননগরের বহুদিন ধরে রয়েছেন, আমি 93 সাল থেকে আছি, দেখেছিলাম গরিব মানুষরা রাস্তার মাঝখানের শিল ডিভাইডার গুলো ছিল আসল শিল নোড়ার শিল, শিলা পাথর রাতারাতি চুরি করে বিক্রি করে দিলেন বিদেশে। বসিয়ে দিলেন সিমেন্টের কিছু খাম্বা, ত্রিফলা লাগিয়েছিলেন, সব আবার চুরি করে ফাঁকা করে দিলেন। বিধাননগরে যে চুরি হচ্ছে, রাজারহাট নিউ টাউনে যে চুরি হচ্ছে, সে চুরি অদ্ভুত চুরি। চুরি হয়ে যাচ্ছে জলাভূমি, ওয়েটল্যান্ড, তার মধ্যে বাঁশের একেবারে বাঁধন দিয়ে কোন জায়গায় সিমেন্ট বালি দিয়ে জলাভূমি বুঝিয়ে মানুষের বাসস্থান গড়ে তুলছে তৃণমূলের কাউন্সিলররা। তাহলে তাদের ক্ষতি হচ্ছে কাদের? ক্ষতি হচ্ছে এখানকার জনগণের। আমি বলতেই হবে, জল যন্ত্রণায় ভুগছে বিধাননগর নিউ টাউন। ইম্পর্টেন্ট পয়েন্ট, বিশেষ করে যখন এই এসআইআর প্রক্রিয়া যেটা নিয়ে এত চর্চা চলছে, সেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়, সেই সময় আমরা প্রতিদিনই প্রায় সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে দেখতাম যে সেখানে দেখানো হচ্ছে যে বেশ কিছু ঝুপড়ি, বেশ কিছু ঘর তালাবন্ধ, যে ছবিও তুলে ধরলেন ওফেলিয়া, এবং অভিযোগ যে সেখানে অবৈধ অনুপ্রবেশকারীরা এসে বাসা বেঁধেছিল, যারা এই এসআইআর আতঙ্কে যারা পালিয়ে গেছে। আমরা একই সঙ্গে দেখেছিলাম, আর দেখাতে হবে না, দেখা হয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে গতকালকেরই যে ডেভেলপমেন্ট, যে ওমর ফারুক যে অ্যারেস্ট হয়েছে, সেও ঘাঁটি কেটেছিল হাতিয়ারায়, এইরকম খবর উঠে এসেছে পুলিশ সূত্রে। দ্বিতীয়ত হচ্ছে এই পূর্ব কলকাতার ওয়েটল্যান্ড যে সেখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তাই নিয়ে আজকে জাস্টিস অমৃতা সিনহা অত্যন্ত কড়া পর্যবেক্ষণ দিয়েছেন। আমি এই দুটো প্রসঙ্গে পরবর্তীকালে আসবো, তার আগে আমি সপ্তর্ষির কাছে আসবো। সপ্তর্ষি এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছে। সপ্তর্ষি, এবার তোমাদের কি প্রসপেক্ট দেখতে পাচ্ছ? বিশেষ করে এবার যখন অন্তত এখানেও দেখতে পাচ্ছি আমরা অপটিক্সগত ভাবেও যে অশোকদা আর তোমার পথ অনেকটাই আলাদা হয়ে গেছে, দুজনের মধ্যে অনেকটা দূরত্ব। জামার রংটা একই আছে, সুতরাং মনের রঙও একই থাকবে বলে মনে হয়। যাকে প্রথম কথা হচ্ছে যে রাজারহাট নিউ টাউন যে শহর, এই শহরটাকে যে অরিজিনাল রাজারহাটের উপরে তৈরি করা হলো, এই দুটোকে একসাথে দেখা প্রয়োজন। উন্নয়নের যদি কোনো মডেল থাকে, সেটা যেরকম ঝাঁ চকচকে নিউ টাউন জ্যোতি বসু নগর তার জন্য থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে শুধু জ্যোতি বসু নগর নিউ টাউন ঝকঝকে আলো হবে, আর তার পাশের আকন্দ কিশোরী কালো অন্ধকারে ডুবে থাকবে, নগর কালো অন্ধকারে ডুবে থাকবে, পাথরঘাটা কালো অন্ধকারে ডুবে থাকবে। এটা হওয়া উচিত। আমি একটু অ্যাড করি, জ্যোতি বসু নগরী নিয়েও তো বহু চর্চা, বহু বিতর্ক। 2010 সালে অ্যাসেম্বলিতে পাশ হওয়া নাম 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসবার পরে সেই নাম পরিবর্তিত হয়, আর সরকারিভাবে ব্যবহৃত হয় না। আমি যেটা বলতে চাইছি
যে লেগাসির কথা আমরা বলি সেটা শুধু শহরটাকে তৈরি করবার লেগাসি নয়, যে লেগাসির কথা আমরা বলতে চাই সেটা হচ্ছে একটা সকলকে নিয়ে উন্নয়নমূলক কাজের ভাবনার লেগাসি। যে শুধু নিউ টাউন শহর, সেই শহর উন্নয়ন হবে তা নয়, নেবারহুড কমিটি থাকবে, ব্রাডা থাকবে, গ্রেটার রাজারহাট, সেই গ্রেটার রাজারহাটকে কি করে নিউ টাউনের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে তুলে আনা যায়, কি করে হিটকোর টাকায় দুটো প্রয়োজনে গ্রামাঞ্চলের রাস্তায় একটু আলো লাগিয়ে দেওয়া যায়, দ্যাট ওয়াজ দ্য পলিসি। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হিটকোর টাকায় কাজ করছে ঠিকই, কিন্তু হিটকোর রাজারহাট নিউ টাউন থেকে 300 কিলোমিটার দূরে জগন্নাথ মন্দির হচ্ছে হিটকোর টাকায়। যে জমিটা কাছাকাছি তো দুর্গাঙ্গনে হচ্ছে, যে জমিটা শিল্পায়ন হবে বলে WBIDC ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাছে দেওয়া ছিল হিটকোর পক্ষ থেকে, সেই জমিটাকে নিয়ে দুর্গাঙ্গন হচ্ছে, প্রায় 400 কোটি টাকার প্রজেক্ট। তাহলে আমার খুব বিনীত নিবেদন, আমি মিডিয়াতে আগেও বলেছি, যে এত উদ্বৃত্ত প্রায় 700 কোটি টাকা যদি উদ্বৃত্ত হিটকোর থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, তাহলে রেকজওয়ানি হাসপাতালটা আমাদের গ্রামীণ রাজারহাটের একটাই হাসপাতাল, সেই হাসপাতালটার একটু উন্নয়ন হোক না কেন? আজকে আমি দেখছিলাম আমাদের এখানকার বিধায়ক, তিনি বড় করে তার সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন যে রেকজওয়ানি হাসপাতালে আজকে ভোটের আগে ইউএসজি মেশিনের উদ্বোধন হচ্ছে। হাসপাতালটায় শুধু প্রসূতি বিভাগই চলে, আর সেই হাসপাতালে এত বছর পরে ইউএসজি মেশিনের উদ্বোধন হচ্ছে, এবং সেটা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি বড় করে বলছেন। এর থেকে দুর্ভাগ্যজনক কি হতে পারে? একটা ইউএসজি মেশিনের দাম কত? আমি দুর্গাঙ্গনের একটা পাথরে 3টে ইউএসজি মেশিন হয়, এইটা হচ্ছে দুর্ভাগ্যর বিষয়। আসবো সবকিছু আর একটা কথা মৌপিয়াদি, প্রদীপ্ত দা ইজ ব্রিলিয়েন্ট, আমার খুবই ভালো লাগে ওর সাথে ডিবেট করতে। ভোটের অঙ্কের কথা বললো, ভোট বাড়ছে তৃণমূলের, ইয়েস ভোট বাড়ছে, কিন্তু ভোট বাড়ছে রাজারহাট নিউ টাউন বিধানসভার 1 থেকে 5 নম্বর ওয়ার্ড, কোন ওয়ার্ডে মিউনিসিপ্যালিটির ভোটে 91% নিচে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ভোট পায় না। একটাতে তো 97% ভোট পেয়েছে, যেখানে আমাদের এমএলএ সাহেবের মেয়ে দাঁড়িয়েছিল, 97% ভোট। 100টা লোক একটা পাড়ায় আছে, 97 জনই তৃণমূলকে দিয়েছে, প্রদীপ্তদের কোটা 97 জনই দিয়েছে। আমি আসছি প্রদীপ্ত দা, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমি আসছি। রাজারহাট নিউ টাউনের হিটকো, জ্যোতিবসুনগর, আমাদের বাড়ি যেখানে, বড় বড় বাড়ি, কেন পঞ্চায়েতে আছে? উত্তর দেবে, উত্তর নেই। পঞ্চায়েত নির্বাচন, সকাল থেকে এমন উন্নয়ন যে আমিও বাড়ি থেকে বেরোতে পারছি না, আমিও বেরোতে পারছি না, উন্নয়নে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত উন্নয়ন, মানে ওই উন্নয়নে নয় যোগদান দাও, আর নয়তো তুমি বাইরে এই থাকো। প্রসঙ্গে 2015 সালের বিধাননগরের যে নির্বাচন, সেই পুর নির্বাচনের কথা আমাদের মনে আছে, যেখানে আমাদের সহকর্মীরা, আমাদের সতীর্থরা তাদের রাস্তায় ফেলে পেটানোর দৃশ্য, সেটাও এখনো পর্যন্ত খুব জলজলে টাটকা। সেই উন্নয়ন দ্বারা প্রভাবিত হচ্ছেন সাংবাদিকরা, সেই দৃশ্য টাটকা। প্রদীপ্ত, আমি এই প্রসঙ্গে আসবো, তার আগে আমি একটু অশোকদার কাছে আসি। অশোকদা, দেখুন, আমরা দীর্ঘ 20 বছর পরে পশ্চিমবঙ্গের সমস্ত বুথে কংগ্রেসের পতাকা উঠতে চলেছে বিধানসভা নির্বাচনে। অনেকে হয়তো বলছেন বা অনেকে হয়তো বলেন যে কংগ্রেসকে চোখে দেখা যায় না, চোখে দেখতে পাচ্ছেন না। আমি বলি সঠিক কথা বলেন, অক্সিজেনকে তো কেউ চোখে দেখতে পায় না, কিন্তু যখন অক্সিজেনের অভাব অনুভূত হয়, যখন মানুষের শ্বাসকষ্ট শুরু হয়, মানুষ যখন দম বন্ধ করা পরিবেশে বাস করতে থাকেন, তখন মানুষ বুঝতে পারেন যে অক্সিজেনের প্রয়োজনীয়তাটা কত। 1977-এর পর থেকে আজকের দিন পর্যন্ত সারা বাংলার মানুষ, এই রাজারহাট নিউ টাউন এই এলাকার মানুষ এবং সামগ্রিক বিধাননগর এই চত্বরের মানুষ বুঝতে পারছেন হাড়ে হাড়ে যে কোন দম বন্ধ করা পরিবেশে তারা রয়েছেন, কারণ কংগ্রেস সেই অক্সিজেন, যে অক্সিজেন 77-এর পর থেকে এই রাজ্যে নেই। 2 নম্বর কথাটা হচ্ছে, এক্ষুনি আমি অফেলিয়াকে অত্যন্ত ধন্যবাদ জানাই, মারাত্মক সত্যি কথা বলে ফেলেছে। যে অভিযোগটা আমরা বারবার করি যে এসআইআর কে সামনে রেখে বিজেপি এ রাজ্যে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে, ওফেলিয়া বিজেপির প্রতিনিধি হিসাবে স্বীকার করে ফেললো।
এসআইআর আতঙ্কে সংখ্যালঘু মানুষদের ঘর ছাড়া করার পরিকল্পনা বিজেপি করেছিল। এখানে বিজেপি মুখপাত্র সেটা স্বীকার করেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে, না, এটা ধন্যবাদ কোথায়? জানাচ্ছি। না, এখানে ওফেলিয়ার বক্তব্য থেকে কোথায় এটা প্রতিষ্ঠিত না, হলো, বলেছে। এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় বলেছে, যে বলেছে। সংখ্যালঘু মানুষ যারা তাদের ও মুখে বলেনি, ভোটার লিস্টের থেকে ও বলেছে তালা বন্ধ করা ঘর সব পালিয়ে গেছে, সেটাই ভোট ব্যাংক। এইটুকুন বোঝার মতন ক্ষমতা শুধু আমার কেন, রাজনীতিতে এটা বোঝার জন্য পলিটিক্যাল সায়েন্সে এমএ করতে হয় না মৌপিয়া। ওপেলিয়া যে কথা বলেছে। এবার 2 নম্বর 3 নম্বর কথাটা হচ্ছে না, উমর রতন ফারুক টাটা। যেখানে ঘাঁটি গেড়েছিল এটাও কি অস্বীকার করতে পারেন? আচ্ছা, তারা কোথায় গেল? তারা বর্ডার পেরিয়ে বাংলাদেশ চলে গেছে, পাকিস্তান চলে গেছে, না ভারতবর্ষে আছে? খুঁজে বের করার দায়িত্ব কার? যদি বাংলাদেশ চলে যায়, বিএসএফ তাদের আটক করলো না কেন? যদি পাকিস্তান চলে যায়, বিএসএফ আটক করলো না কেন? আর যদি ভারতবর্ষে লুকিয়ে থাকে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রক কি পেঁয়াজ চুলছে? বলতে হবে। 3 নম্বর কথা, রতন টাটা, প্রয়াত রতন টাটা বেশ কিছু বছর আগে দমদম বিমানবন্দর থেকে যখন এই রাস্তা দিয়ে আসছিলেন, তিনি অত্যন্ত আক্ষেপের সুরে বলেছিলেন, নতুন উপনগরী হয়েছে, বহুতল গড়ে উঠছে, হোটেল গড়ে উঠছে, একটাও ইন্ডাস্ট্রি আমার চোখে পড়লো না। এক বিধানচন্দ্র রায় একটা বিধাননগর উপনগরী বাংলার মানুষকে উপহার দিয়েছিলেন। তার পরবর্তীকালে এইখানে হয়েছে রাজারহাট নিউ টাউন উপনগরী, জ্যোতি বসু নগরী। তার নাম আপনি দেখুন, সিপিএম এর সাথে আমার 10,000 বার পার্থক্য থাকবে রাজনৈতিক লড়াইয়ের, মতের, দর্শনের, কিন্তু নাম বদলানোর নোংরা রাজনীতি করেও পরবর্তী সময়ে যে জায়গাটায় ছেড়ে যাওয়া হলো, তারপরে নতুন কি হয়েছে? রাজারহাট নিউ টাউন ঝাঁ তক্তকে থাকবে, বিধাননগর ঝাঁ তক্তকে থাকবে, সল্টলেক ঝাঁ তক্তকে থাকবে। একটা সেক্টর 5 শেষ, তারপরে আর দ্বিতীয় কিছু হলো না। একটা বিধাননগর উপনগরী, তার পাশে ঝুপড়িগুলোতে, সেখানে আলো পৌঁছলো না। আসলে ভারতবর্ষে যেমন এক ভারতবর্ষের মধ্যে দুটো ভারতবর্ষ তৈরি করেছেন মোদী, এখানে দিদিমণির রাজত্বে এক বাংলায় দুটো বাংলা তৈরি হয়েছে। একদিকে থাকবে করে খাও, ঝাঁ তক্তকে, কাটমানি, তোলাবাজি, আরেকদিকে থাকবে ঝুপড়ি, অন্ধকার, গরিবী, দারিদ্রতা। এটা কার ইন্সপিরেশনে, বীর দাসের না অভিষেক ব্যানার্জির? দেখুন, বীর দাসের এবং অভিষেক ব্যানার্জির অনেক আগে মৌপিয়া ভারতবর্ষের জননায়ক রাহুল গান্ধী এই কথা বারংবার বলেছিলেন যে একই ভারতবর্ষের মধ্যে দুটি ভারতবর্ষ আসবো। তৈরি হয়েছে। আমি প্রদীপ্তর কাছে আপনারা আসবো, এক সেকেন্ড আসবো। বীর দাস কিংবা অভিষেক দেখতে পান, দেখুন, কিন্তু জননায়ক রাহুল গান্ধীকে এড়িয়ে যাওয়া মানে অক্সিজেনকে রাহুল এড়িয়ে যাওয়া। গান্ধীকে তো আমরা পশ্চিমবঙ্গে দেখতে চাই, দেখতে পাই কোথায়? দেখবেন নির্বাচনের মুখে দেখতে পাই কোথায়? 2021-এ দেখতে পাইনি, সময় হলেই দেখবেন। 2024-এ ডেফিনেটলি দেখতে পেয়েছিলাম, কিন্তু সময়- সেটা এক সেকেন্ড বলতে দাও, নির্বাচনমুখী নয়, সেটা তিনি ন্যায়যাত্রা করতে এসেছিলেন এবং সেখানে তিনি কয়েকটি জেলায় বেশ কিছুদিন তার কর্মসূচি নিয়েছিলেন। তারপর আমরা তো দেখতে চাই রাহুল গান্ধীকে, তো আমরা পশ্চিমবঙ্গে দেখতে চাই, দেখতে পাই কোথায়? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সঠিক সময়ে রাহুল গান্ধীকে দেখতে পাবেন এই 2026-এর নির্বাচনের আচ্ছা, আগে। প্রদীপ্তর কাছে রাহুল আসি, গান্ধী, এক প্রিয়াঙ্কা গান্ধী দুজনকে দেখতে পাবেন। প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, একটু আগে ওফেলিয়া যে প্রসঙ্গ তুলেছেন যে এসআইআর যখন শুরু হয় সেই সময় আমরা দেখেছি যে একের পর এক বসতি, একের পর এক ঝুপড়ি এলাকা, সেখানে পরপর তালা, এবং সেখান থেকে আমরা রীতিমতো সানসানি তেজ কাভারেজ দেখেছি যে এখানে লাখ লাখ রোহিঙ্গা, লাখ লাখ অনুপ্রবেশকারী তারা এখানে ডেরা বেঁধেছিল, তারা এখান থেকে পালিয়ে গেছে। এটা কোথাও কি ইম্প্যাক্ট করবে? নাম্বার 1। নাম্বার 2, যে ভোটের কথা তোমরা বলছো, যে ভোট পার্সেন্টেজের কথা সপ্তর্ষি যেটা বললো, পুরো ভোট হোক অথবা পঞ্চায়েত ভোট, এখানে যে ভোটের দিন গোলমাল, অশান্তি, হিংসা হয়েছে সাম্প্রতিক অতীতে, এটা অস্বীকার করার কোনো জায়গা আছে শাসক দলের? না না, শাসক দলের শুধু নয়, বাকি সব দলেরই নেই, সেটা আস্তে আস্তে আসছি। বাকিরা সবাই ইতিহাসটা এখানকার জানেন। কিন্তু দেখুন, মিঠুন চক্রবর্তীর দল তো খবর দেখে না, খবর রাখে না, খবর তৈরি করে। কেন বলছি খবর তৈরি করে? যে কেউ এই যে পার্টিকুলার পার্টে মিঠু কলোনির কথা বললেন দিদি, মিঠু কলোনির যে ভোটার কার্ডটা, যে ভোটার তালিকাটা, ইলেকটোরাল রোলটা, সেটা 2024-এ ছিল না, তাই তো? 2024-এ সেটা ছিল না। তারা ভোট বিজেপিকে দেয়নি, জাহাজ প্রতিমন্ত্রী এখান থেকে হয়নি, আমার দেশের প্রধানমন্ত্রী বিজেপি হয়নি। ওই ইলেকটোরাল রোল শুধুমাত্র এই রাজারহাট নিউ টাউনেই ছিল, আর ভারতের কোথাও ছিল না। অনুপ্রবেশ শুধু এই মিঠু কলোনিতেই ছিল, ভারতবর্ষের কোথাও ছিল না। একটা ফল্টি ইলেকটোরাল রোল, যে ফল্টি ইলেকটোরাল রোলে আমার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তাহলে সেটা বলতে হবে। অথবা বলতে হবে ড্যাং ড্যাং করে এখানে মিঠু কলোনিতে লোকজন বসে গিয়েছিল, 50 কিলোমিটার বিএসএফ সীমানা বাড়ানোর পরেও তারা ড্যাং ড্যাং করে চলে গেল। বর্ডার তো খোলা, বিএসএফ খুলে রেখে দিয়েছে।
কোনটা সত্যি আমি জানি না। শিল পাথর নাকি বিক্রি করে দিয়েছে, কোথায়? বিদেশে। বিদেশে বিক্রি করেছে। তাহলে আমার দেশের যে বিদেশ মন্ত্রক আছে, আমার দেশের যে মনিটারি ইনস্টিটিউশন গুলো আছে, যেগুলো এই বিদেশের চালান ফালান গুলো 15 লক্ষ টাকা ফেরত করার কথা বলেছিল, তা সেরকম ইনস্টিটিউশন গুলো কি করছে? এরকম সোজা চলে গেল। আইটি ডিপার্টমেন্ট কার আন্ডারে আছে? সেল ট্যাক্স ডিপার্টমেন্ট সেন্ট্রালের কার ডিপার্টমেন্টে আছে? সেন্ট্রালের একটা পিডব্লিউডি আছে, সেটা কার আন্ডারে আছে? এগুলো কেউ তথ্য চায় না। তথ্য হলো একটা ইউএসজি উদ্বোধন করছে বড় করে। আমি শুধু হিসাব করছিলাম 34 আর 15 কত বছর হয়। 34 বছর আর 15 বছরের পরে যদি দেখি 15 বছরের শেষ দিকে একটা ইউএসজি সেন্টার উদ্বোধন হচ্ছে, তখন বলে 34 বছরে কি হয়েছিল ওই হাসপাতালে। তারপর আমি যখন দেখছিলাম, আমার ড্রাইভার নিয়ে আসছিলেন, তোমাদের ড্রাইভার, তখন দেখছিলাম একটা আরবান প্রাইমারি সেন্টার হয়েছে। সেটাও দেখলাম, আরে বাপরে, এরকম একটা আরবান প্রাইমারি সেন্টার হতে পারে না, হেলথ সেন্টার হতে পারে। আমার তো জীবনে এরকম আরবান প্রাইমারি সেন্টার দেখা পড়েনি চোখে। আবার যখন আমি আসছিলাম তখন দেখছিলাম যে বলছে এখানে টাটা আস্তে আস্তে বলছে যে কোনো ইন্ডাস্ট্রি দেখতে পেলাম না। আমি দেখলাম টাটা নিজে এসে বলে যাচ্ছে এখানে 59,000 কর্মী নিয়োগ করেছেন টিসিএস, এইখানে এই রাজারহাটে 59,000 টিসিএস। এবং তারা আবার মানে কংগ্রেস শাসিত রাজ্য থেকে আসে, বিজেপি শাসিত রাজ্য থেকেও সেখানে আসে 59,000। যারা বলছে ইন্ডাস্ট্রি নেই, ও বাবা, ওয়াগান হুইল, টিটাগড় ওয়াগান হুইল, ওদের সময় একখানা কোম্পানি ছিল, এখন 3খানা হয়েছে, এবং সেখানে বন্দে ভারত তৈরি হয়েছে 34,000 কোটি টাকা দিয়ে। কে তথ্য দিচ্ছে? টিটাগড় ওয়াগান হুইলের মালিক। এই তথ্য তো আমরা দেখবো না, আমরা অপটিক্স দেখবো, আমরা স্পেকটেকলস দেখবো। আসবো, আমি এই প্রসঙ্গে সপ্তর্ষির কাছে আসবো। তবে তার আগে সপ্তর্ষির কাছে আমার প্রশ্ন, যেহেতু সপ্তর্ষি তুমি এখানকার বাসিন্দাও এবং তুমি এখানে প্রতিদ্বন্দ্বিতাও করেছো, যে কথাটা এই যে ওফেলিয়ারা যেটা বলছেন যেখানে, এবং আমরা এমনিতেও দেখছি অনেককেই আমরা বলতে শুনছি যে এই রাজারহাট নিউ টাউন অঞ্চলে নাকি হঠাৎ সকালে উঠে দেখছেন যে যিনি জঞ্জাল নিতে আসতেন রেগুলারলি, তিনি নাকি আর আসছেন না, তিনি নাকি উধাও হয়ে গেছেন। অনেক বাড়িতে যারা গৃহ সহায়িকা বা গৃহ সহায়কের কাজ করেন তারা নাকি আর আসছেন না, তারা নাকি উধাও হয়ে যাচ্ছেন। কাজে এরকম একটা প্রচার ভীষণ রকম ভাবে আমরা গত কয়েক মাস ধরে চলতে দেখেছি যে সবাই উধাও হয়ে যাচ্ছেন, কারণ তারা সবাই নাকি অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন। সত্যি এটা কি চোখে পড়েছে? এটা কি সত্যি মানে কতটা গুরুত্ব দেওয়া যায়? ব্যাপারটা এরকম নয় কিন্তু অ্যাকচুয়ালি। কিছু কি হয়েছে? আমি যেটা বলতে চাই যে সারা পশ্চিমবাংলায় যদি সবচেয়ে দ্রুত বেগে নগরায়ন কোথাও হয়ে থাকে, যদি 3টে লোকেশন থাকে সারা পশ্চিমবাংলায়, তার মধ্যে 1 নম্বরে রাজারহাট নিউ টাউন থাকবে। নগরায়ন মানে কি? নগরায়ন মানে বহু বাইরের মানুষ এসে এক জায়গায় থাকবে। গ্রাম মানে পপুলেশন ডেন্সিটি কম, নগর মানে পপুলেশন ডেন্সিটি বেশি। তাহলে নগরায়ন মানে পপুলেশন ডেন্সিটি বাড়বে, তার মানে বাইরে থেকে লোক এসে এখানে থাকবে। নগর মানেই তাই, আদি অনন্তকাল ধরে তাই। এবার এর মধ্যে এসআইআর যদি কেউ খোঁজেন, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার কথাটা খুব থাকবেন মানে বাইরে থেকে এসে থাকবেন মানে ডেফিনেটলি they have to be ইলিগাল ইমিগ্রেন্টস তো থাকবেন they না। have to be legal citizens। এবং আমার কথাটা এখানে খুব পরিষ্কার যে এসআইআর এর প্রথম যে ফেজ, সেটাকে আমাদের পার্টি সমর্থন করেছে। আমরা বলেছি যে আমাদের এই ইলেকটোরাল রোল, সেখানে যারা মৃত, যারা পার্মানেন্টলি চলে গেছে, তাদের নাম বাদ দেওয়া প্রয়োজন। কারণ এই নামগুলো বাদ না দিলে, প্রদীপ্তদা ভালো ভালো কথা বলে, কিন্তু প্রদীপ্তদাদের দলে কিছু আছে দুষ্টু লোক, তারা তাদের হয়ে ভোট দিয়ে দেয়। দ্বিজেন বাবু এসে ভোট দিয়ে দ্বিজেন বাবু এসে যেরকম সল্টলেকে দিয়েছিলেন সেরকম দিয়ে দেয়। সুতরাং সেটা বাদ দেওয়া উচিত। কিন্তু এই যে দ্বিতীয় দফা যেটা চলছে এসআইআর এর, এইটা মানুষকে হয়রানি করছে। মুখার্জি আর মুখোপাধ্যায় কোনো তফাৎ নেই, কিন্তু এসআইআর এর অ্যালগরিথম এমন হয়েছে, এআই, তাতে এই দুটোকে আলাদা করতে হচ্ছে। তাতে যার মুখার্জি নাম কোথাও লেখা রয়েছে, অন্য কোথাও মুখোপাধ্যায় লেখা রয়েছে, তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং এ যেতে হচ্ছে। ঠিক একইভাবে কোনো মাইনরিটি মানুষের নামের বানান যদি কখনো ভুল হয়ে যায়, হুসেনের বানান 2 রকম 3 রকম হয়, কোনোটা কেউ কখনো HO লিখেছে, কেউ কখনো HU লিখেছে। এইগুলো বাড়াবাড়ি, এগুলো করা উচিত না। এবং আমরা এটা বলেছি যে একটা বুথ আমাদের রাজারহাট নিউ টাউনে 1000 মানুষ রয়েছে, সংখ্যালঘু বুথ, 400 জনকে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হয়েছে। যদি ডাকা হয়েই থাকে, সংবিধান অনুমোদিত একটা কর্মসূচি চলছে সরকারি, তাহলে সেই ডাকাটা
তার গ্রামে গিয়ে কেন হবে না? আমি শুধু এখানে একটা কথা বলি, আমি এসআইয়ের প্রসঙ্গে আসবো ওফেলিয়ার কাছে। তুমি যেটা বলছিলে, তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে নগরায়ন মানে একদিকে যেমন একটা নগর ডেভেলপ করবে, আবার একই সঙ্গে সেখানকার যারা মূলবাসী মানুষ, সেখানের যারা আদি বাসিন্দা, তাদের উন্নয়নের দিকটা সেটাকেও এনশিওর করতে হবে, তাদেরকে বঞ্চিত করে নয়। কিন্তু আমরা যদি দেখি যে বাম জমানার শেষ দিকে যখন এই রাজারহাট এই উপনগরী সেটা ডেভেলপ করছে, সেই সময় তোমাদের বিরুদ্ধে বারংবার অভিযোগ উঠেছে যে তোমরা জোর করে বলপূর্বক ভয় দেখিয়ে তোমরা একরের পর একর জমি অধিগ্রহণ করেছো। জমি অধিগ্রহণ করাটা সরকারের নীতির ভিত্তিতে হয়, সারা পৃথিবীতেই তাই। এবং বাসিন্দারা ভিটে ছাড়া হয়েছেন। বাসিন্দারা ভিটে ছাড়া হয়েছেন কি হননি সেটা ইতিহাস বলবে, এবং রাজারহাট নিউ টাউনে এই শহর হওয়ার কারণে এই অঞ্চলের সামগ্রিকভাবে মানুষের উন্নয়ন হয়েছে কিনা সেটা এই অঞ্চলের মানুষই বলবে। কিন্তু আমার কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার বিশ্ব বাণিজ্য সম্মেলন করেন, তখন কিন্তু তিনি ভবানীপুর বেছে নেন না, তখন কিন্তু তিনি রাজারহাট নিউ টাউনই বেছে নেন। আর প্রদীপ তো বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একদম, কিন্তু মমতা দিদি তৈরি। কিন্তু হ্যাঁ, মমতা দিদি তৈরি, মমতা দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তৈরি। কিন্তু 2010 সালে এই রাজারহাটের প্রবেশ পথ আচ্ছা, তাহলে চিনার তোমরা পার্কে, কিছুক্ষণ আগে যেটা বললো চিনার পার্কে, বলি তো না, শেষ করতে এক এক দাও, করে। এটা শেষ করতে দাও। চিনার পার্কে যে ফাইলগুলো নিয়ে তখন টুবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে এই ফাইল ভর্তি আমাদের মানে অভিযোগপত্র আছে, আমি মুখ্যমন্ত্রী হয়ে এই সব অভিযোগ দেখব, আমরাও অপেক্ষায় রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল খুলবেন, দিদি। তিনি অভিযোগগুলো খুঁজে বার করবেন। তিনি অভিযোগ খুঁজে বার করছেন না, তিনি অভিযোগ খুঁজে বার করছেন না। তার রাজ্যের সবচেয়ে প্রাইজড প্রোগ্রামটা, যেখানে মুকেশ আম্বানিকে ডেকে নিয়ে আসতে হবে, একে ডেকে নিয়ে আসতে হবে, ওকে ডেকে নিয়ে আসতে হবে, সেটা নিয়ে এসে রাজারহাট নিউ টাউনে করছেন। আর রাজারহাট নিউ টাউনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলে বিধায়ক, তিনি দুঃখ প্রকাশ করছেন যে বিজয় সম্মিলনীতে তিনি ডাক পাচ্ছেন না। 10 সেকেন্ড খুব সংক্ষেপে আমি তারপর আমি খুব ওফেলিয়ার সংক্ষেপে, কাছে আমার আসবো। ঠিক ওর যখন ডকুমেন্টের আচ্ছা, কথা আমি শুধু মনে একটা পড়ছিল, জিনিস বলে দিই যে আমার কাছে কিন্তু দুটো কার্ড রয়েছে। আমি হ্যাঁ। আশা করবো যে এই দুটো কার্ড দেখাতে হবে না। ইয়েলো কার্ড রয়েছে, যদি কোনো বক্তা তিনি বারবার অন্যের বক্তব্যে ব্যাঘাত ওই জন্য ঘটান খুব ভয়ে এবং ভয়ে থামতে বলছি। বললে না থামতে চান, তার জন্য ইয়েলো কার্ড, আর মানে তাকে সতর্ক করা ওই হবে। জন্য আর খুব রেড ভয়ে কার্ড ভয়ে রয়েছে, ঠিক বলছি, আছে? দিদি একটু বলবো। আমি কিন্তু কার্ড দেখাতে চাই না। আমি ওই কতটা জন্য- না, না, আমি সফট এমনি এটা জানো দিদিকে- প্রদীপ্ত দিদিকে তোমরা। এমনি খুব ভয় পাই, দিদি খুব কড়া অ্যাঙ্কার, আমি জন্যই বারবার ভয় বলছি দিদি একটু বলবো। বলতে গিয়ে আমার হঠাৎ করে মনে পড়ছিল একটা বড় সংবাদ মাধ্যমে কিছু কালো কাগজ নিয়ে গৌতম দেব বলছিলেন এই দেখুন পোড়া কাগজ আমার কাছে আছে, আমি এখনো ব্যবস্থা করি। আমি জানি না সেই পোড়া কাগজের কি খবর, বা যখন কংগ্রেস থেকে সিপিএম এলো 5টা না 7টা কমিশন করেছিল, আমি জানি না কি খবর। তাহলে আজকে যদি ওই খবর না হওয়ার জন্য সিপিএম এর বিরুদ্ধে সিপিএম সৎ হয়ে যায় যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কই মাছ আমরা খাওয়াইনি, আমরা ধানতলা বানতলা করিনি, তাহলে আমিও তো বলবো ভাই আমাদের বিরুদ্ধে কি ব্যবস্থা করেছো, সারাক্ষণ আমাদের চোর চোর বলো। কোথায় আমাদের বিরুদ্ধে ব্যবস্থা, কোথায় প্রমাণ হয়েছে? সরকারে তো এখনো আমি তোমরাই তো আছো। না, আমি এখানে 34 বছর সরকার চলেছে, একজন ওই জন্য ব্যক্তিও তো পুরো সরকার গিয়েছিল। চলাকালীন জেলে যায়নি। ওই জন্য প্রদীপ্ত পুরো দাদের গিয়েছিল। 15 বছরের সরকার সুশান্তবাবু লাইন দিয়ে গিয়েছে। চলে যাচ্ছে। ওইটাই তো সুতরাং আমাদের ওটা কোনো ওইটাই তো আমাদের ব্যাপার সরকার কথা হচ্ছে। জায়গা প্রদীপ্ত, যে এক আমরা কোনো সেকেন্ড। ব্যবস্থা করিনি, প্রদীপ্ত, কিন্তু এক সেকেন্ড। সুশান্তবাবু জেলে এক আছিলেন। সেকেন্ড, প্রদীপ্ত এক সেকেন্ড, সপ্তর্ষি এক সেকেন্ড, আমি ওফেলিয়ার কাছে আসবো। এসআইআর প্রসঙ্গে যেটা সপ্তর্ষি একটু আগে বলছিল, সত্যি ইন্টারেস্টিংলি প্রথম এসআইআর এর একদম প্রথম দফায় যেভাবে সাধারণ মানুষের একটা বড় অংশ মনে করছিলেন যে হ্যাঁ সত্যি তো প্রচুর যারা অবৈধ ভোটার, তাদের ভোটার লিস্টে কখনোই থাকা কাঙ্ক্ষিত না, কেউ চাই না আমরা, ফোকাসটা সেখানে ছিল। কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হিয়ারিং এ ডাকা শুরু হয় গত 2 মাসে, গোটা বিষয়টা কি আসলে গোটা ইস্যুটাই বদলে গেল না? এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য একটা অস্বস্তির নয়? কারণ এখন মানুষ ওই ঝুপড়িতে তালা দিয়ে চলে গেলেন তার থেকে বেশি আলোচনা করছে মানুষের হ্যারাসমেন্ট নিয়ে। আচ্ছা, আগে আমি বলে নিই এসআইআরটা, তারপরে 2011 কিন্তু আমি ফিরবো, সময় এক এক দিতে করে, হবে। সংক্ষেপে। হ্যাঁ, এই ক্ষেত্রে সময় আপনি বলুন প্লিজ। লজিক্যাল ডিসক্রিপেন্সি আর ক্লারিক্যাল ডিসক্রিপেন্সি দুটোকে তালে গোলে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূল সরকার তাদের বিএলওদের দিয়ে। নামের সামান্য খুঁটিনাটি এগুলো অবশ্যই ঠিক করা যায়, কিন্তু যেখানে আমরা প্রায় 7 জনের মতো ধৃতরাষ্ট্রকে দেখি,
তখন তো সত্যি লজিক্যাল ডিসক্রিপেন্সি আসে, যখন 40-42 বছরে দাদু হয়, নাতিও 22 বছর হয়ে যায়, ভোট দেয়। এই সবগুলো কিন্তু সত্যি লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়ে। নামের বানানগুলো ইচ্ছাকৃত করেছে তৃণমূল, যাতে এটাকে গুলিয়ে দেয়া যায়। দ্বিতীয় পর্যায়ে আমি আর একটা কথা বলবোই, সেটা হচ্ছে ব্রাজিলীয় মডেলের ব্যাপারটা বলো না, না, ব্রাজিলীয় মডেল। অশোকদা বলতে দিতে হবে, অশোকদা বলতে দিতে হবে, কারোর বেলায় অশোকদা বলতে দিতে হবে। 2011 বলেছি, মনে করে দেখবেন, উনি মোদিজিকে টেনে আনছেন, বিজেপি সরকারকে টেনে আনছেন। এত স্মৃতি যদি দুর্বল হয়, কি করে উনি বলবেন কথা? আমি 11 বিক্রির কথা বলেছি, আরো অনেক বলার আছে, পরে বলবো। তার আগে বলি উনাকে, না আমি তৃণমূলের আমি বুঝতে চাইছি, জাস্ট আপনি বলেন যেগুলো যে শিলনোড়া, যাতে আমরা ইউজুয়ালি বাড়িতে বাটনা বাটছি, সেই শিল, সেই রকম পাথর ছিল, সেগুলো কোথায় গেল? সেটা বলতে পারবে ভালোভাবে। সিপিএম পাথর লাগিয়েছিল। আজ মানে বিদেশে কি এখন মিক্সার গ্রাইন্ডার ইউজ হয় না? এখান থেকে না, কাঁচা ওগুলো রাস্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি পাথর হিসাবে চালান আচ্ছা। করেছিল। এটা একেবারে তথ্য দিয়ে, এটা সিপিএম এর তথ্য, এটা জেনে নেবেন, আমি ভুল বলি না। 2015 এটা নিয়ে বিশাল আলোড়ন হয়েছিল। এটা বিধাননগরে হয়েছিল, পাথর চুরি হয়েছিল, লরি পাথর রাত্রির বেলা বেরিয়ে গেছিল। সে কোথায় গেছিল? হাওয়াবাজির মতো উড়ে গেছিল। কিন্তু যেটা বলছিলাম, আমার ওইদিকে দুজন, আমার যারা প্রতিপক্ষ, দুজনকে দু ধরনের শ্রী অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। প্রদীপ্তকে তো মিথ্যাশ্রী দেবেনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সবাই দেখেছিলেন, স্পিকারের মুখে এক গুচ্ছ কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, বলেছিলেন এই যে ভোট হতে পারে না, এখানে আমাদের যারা লুকিয়ে রয়েছে তারা বহিরাগত। তাহলে এবার সেই বহিরাগতরা উনি ক্ষমতায় আসতেই ভ্যানিশ চলে গেলেন। আর না, এই যে তাহলে এত ভোটার আধার কার্ড কেন পড়ে আছে রাস্তায় বলুন, চলে যাওয়ার পরে? আর ওনাকে তো ছানি স্ত্রী অবশ্যই দেবেন, কারণ যখন খিচুড়ি খাইয়েছিল বর্ডারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা সবাই টিভিতে আমরা দেখেছি। খিচুড়ি খাইয়েছিল যারা পালাচ্ছিল ওখানে, তাদেরকে খিচুড়ি খাইয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় লোকজন, তৃণমূলের লোকজন। মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুর অনুপ্রেরণা দেয়। অতএব এখন মনে হচ্ছে এই দাদা তৃণমূলের হাতটা ধরে ফেললেন বলে, ওই জন্য এরা বলছে খিচুড়ি খাওয়ানো অনেক চ্যানেল দেখিয়ে দিয়েছে, সেটা তৃণমূলের লোকজন খাইয়েছে। থামতে বললে থামতে হবে। মৌপিয়া নন্দী যখন থামতে বলছে তখন থামতে হবে, এটা রুল। অশোকদা খুব সংক্ষেপে, আমাকে 1 মিনিটের মতো খুব সংক্ষেপে আমি বলবো, আমার এখানে যে তিনজন বসে আছে, তিনজন আমার রাজনৈতিক প্রতিপক্ষ। আবার ওপেলিয়াকে ধন্যবাদ। ওপেলিয়া আমাদের দুজনকে রাজনৈতিক প্রতিপক্ষ বললো, সপ্তর্ষিকে বললো না। আবার ধন্যবাদ। 2 নম্বর কথাটা হচ্ছে মমতা ব্যানার্জি। আমি তো বললাম তুমি আর আমি একই রঙের জামা পরে আছি। আপনাকে বলা যায়, বলতে দাও। তো তিনজনের প্যাকেজ আছে, একমাত্র বিরোধী আমি বলতে দাও। কার সাথে? অ্যাকচুয়ালি মানুষও কনফিউজ, কারণ সবাই সবার সঙ্গে সেটিং এর তথ্য। না, আমি এবার খুব একটা ভ্যালিড পয়েন্ট বলছি। ভ্যালিড পয়েন্ট বলবে, দাঁড়াও, পয়েন্ট ভ্যালিডই থাকবে। ভ্যালিড পয়েন্ট হলে সেটা 3 মিনিট পরেও ভ্যালিড থাকবে। ছোট্ট একটা ব্রেক নেব, ব্রেকের পর ফিরে আসছি, দেখতে থাকুন ভোটের কারাভান।